টু অল অফ ইউ, তোমাদের সকলকে ইতিহাস পাঠশালা ইউটিউব চ্যানেলে স্বাগত। আমি মীনাক্ষী। আজকের ক্লাসে আমরা উত্তর ভারত এবং গাঙ্গেয় সমতল ভূমিতে ইসলামী বিজয় সেটা সম্পর্কে জানবো। অর্থাৎ এ সময় আমরা দেখব যে আরবরা, তারপর ধরো তুর্কিরা, তারা ভারতে আসছে এবং তারপর দেখা যাচ্ছে যে ভারতে যেটা রাজনৈতিক যেটা ইতিহাসের কি পরিবর্তন ঘটছে সেটা সম্পর্কে আমরা জানবো। এছাড়া আমরা ইসলাম ধর্মের প্রসার উত্থান, তারপরে দেখো ভারতে যখন আসছে তখন ভারতে যেটা বিভিন্নভাবে ভারত যেমন অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ধার দিয়ে সামাজিকভাবে পরিবর্তন ঘটছে, সেই সমস্ত বিষয়ে আজকে আলোচনা করব। অর্থাৎ মধ্যযুগের ভারতের ইতিহাস যেটা আমরা জানি যে মধ্যযুগের ভারতের ইতিহাসের ঠিক মানে সূচনাকালে বা প্রাক্কালে যে ঘটনাটি ঘটেছিল সেগুলো আলোচনা করব। এবং এই যে ক্লাসটা আছে এটার পর আমরা যেটা হচ্ছে আধুনিক বা প্রাচীন ভারতের ইতিহাস, প্রাচীন ভারতের ইতিহাস শেষ হয়ে যাবে এবং আমরা মধ্যযুগের ভারতের ইতিহাসের সম্পর্কে তারপর আমরা জানবো। তো আজকের ক্লাসটি মূলত আদি মধ্যযুগ, তাহলে আদি মধ্যযুগের একটি সময়কাল বলছি এবং এই ক্লাসটার মাধ্যমে আদি মধ্যযুগ শেষ হবে এবং পরের ক্লাস থেকে আমরা যেটা হচ্ছে মধ্যযুগের ভারতের যেটা ইতিহাস সেটা সম্পর্কে জানবো। প্রথমে হচ্ছে যে ইসলামের উত্থান এবং প্রসার। ভারতের পশ্চিমে আরব সাগর পেরিয়ে এশিয়া মহাদেশের পশ্চিম ভাগে রয়েছে আরব দ্বীপ। আরব দ্বীপে অর্থাৎ আমরা এখন জানবো যে এই যে ইসলাম যে ধর্মটার উত্থান কিভাবে হয়েছিল, এটা যে ইতিহাস সেটা সম্পর্কে আমরা এখন জানবো। তো আরব উপদ্বীপের অধিকাংশ মরুভূমি এবং শুকনো খাসজমি অঞ্চল রয়েছে এবং এর পশ্চিমে রয়েছে লোহিত সাগর, দক্ষিণে রয়েছে আরব সাগর, পূর্বে রয়েছে পারস্য সাগর এবং পারস্য উপসাগর এবং এখানে দেখা যাচ্ছে বৃষ্টিপাতের পরিমাণ নেই বললেই চলে। মক্কা এবং মদিনা হচ্ছে দুটি গুরুত্বপূর্ণ শহর এবং এখানকার মানুষেরা যাযাবর জীবনযাপন করে এবং তাদেরকে বেদুইন বলা হয়। এরা মূলত উট পালন করে এবং এদের প্রধান খাদ্য হচ্ছে খেজুর এবং উটের দুধ এবং এখানকার মানুষরা নিজেদেরকে আরব বলে পরিচয় দিত। এরপর দেখা যায় যে খ্রিস্টীয় ষষ্ঠ শতকের শুরুতে দেখা যাচ্ছে যে কিছু আরব উপজাতি ব্যবসাকেই প্রধান জীবিকা হিসেবে করতো। যেমন ধরো ভারতের ক্ষেত্রে যেমন কৃষি যেমন রয়েছে, কৃষিটা দেখবে বেশি জীবিকা অর্জন করতো। তো এ সময় দেখা যাচ্ছে যে আরবের উপজাতিরা ব্যবসাকে প্রধান উপজীবিকা হিসেবে গ্রহণ করতো, জীবিকা হিসেবে গ্রহণ করতো। মক্কা শহর দুটি বাণিজ্য পথের সংযোগস্থল অবস্থান হওয়ার জন্য এই নগরের দখল নিয়ে বিভিন্ন উপজাতির মধ্যে প্রায়শ সংঘর্ষ লেগে থাকতো। এরপর দেখা যায় যে খ্রিস্টীয় সপ্তম শতকে আরব উপদ্বীপে একটি নতুন ধর্মের জন্ম হলো যেটার নাম হচ্ছে ইসলাম এবং হজরত মোহাম্মদ মক্কাকে কেন্দ্র করে ইসলাম ধর্মের প্রচার শুরু করেন এবং তিনি নিজেও একজন ব্যবসায়ী ছিলেন। হজরত মোহাম্মদ দেখা যায় যে 570 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করে এবং 610 খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘোষণা করে যে আল্লাহ বা ঈশ্বর তাকে দূত হিসাবে মনোনীত করেছেন। সেই জন্য তিনি মোহাম্মদকে ঈশ্বর বা আল্লাহর বার্তা বহক বলেছে। অর্থাৎ আল্লাহ যা যা বার্তা বলেছে সেগুলো দেখা গেছে যে হজরত মোহাম্মদ তিনি সেগুলো বলেছেন। তো আল্লাহর বাণী সাধারণ মানুষ মোহাম্মদের থেকেই জানতে পারে। ইসলাম ধর্মের অনুগামীরা মুসলিম নামে পরিচিত। এবার আমরা দেখবো যে হেরা বলে একটা জায়গা আছে যেটা মক্কা থেকে 3 মাইল দূরে রয়েছে এবং এটা একটা পাহাড়, যে পাহাড়ের একটা গুহার নাম হচ্ছে হেরা। এখানে দেখা গেছে হজরত মোহাম্মদ ধ্যান করতেন। তো বিভিন্ন আরো উপজাতিদের মধ্যে ধর্মীয় বিভেদ বন্ধ করার জন্য মোহাম্মদ একটি বিশ্বাস চালু করেন, যার ফলে উপজাতিগুলির মধ্যে কি হয়, ঐক্য তৈরি হতে থাকে। তো হজরত মোহাম্মদ দেখা যায় যে মক্কায় ইসলাম ধর্মের প্রচার শুরু করে এবং তার নিজের কওমের লোকেরা দেখা যায় তার বিরোধিতা করে, কারণ সে সময় নিশ্চয়ই সেখানে অন্য একটি ধর্ম ছিল। এবার যখন ধরো নতুন একটা ধর্ম যখন আসছে তখন মানুষের কিন্তু কি হয়, সে ধর্মটাকে মানতে টাইম লাগে, তো যার জন্য দেখা গেছিল যে বিরোধ দেখা গিয়েছিল। মোহাম্মদ এবং তার অনুসারীরা দের ওপর প্রবল অত্যাচার হয়, এমনকি তাকে হত্যারও চেষ্টা করা হয়, যার ফলে দেখা যায় 622 খ্রিস্টাব্দে হজরত মোহাম্মদ এবং তার অনুগামীরা মদিনা শহরে চলে আসে। তাহলে মক্কা থেকে মদিনায় যে চলে আসছে সেটাকে আরবি ভাষায় বলা হয় হিজরত। তো হিজরত মানে হচ্ছে কি, ছেড়ে যাওয়া। তো এই সময় হিসাব করে দেখা গেছে হিজরি নামে ইসলামীয় সাল গণনা শুরু হয় এবং 10 বছরের মধ্যেই দেখা যাচ্ছে যে মোহাম্মদ আরব ভূখণ্ডে বিরাট অঞ্চল জয় করে এবং মক্কাতেও তার প্রভাব বিস্তার করে, অর্থাৎ এই ধর্মের বিস্তার করেছিল। এবং 632 খ্রিস্টাব্দে দেখা যায় হজরত মোহাম্মদ পরলোক গমন করে এবং ততদিনে দেখা যাচ্ছে যে আরবের মূল ভূখণ্ডে ইসলাম ভালোভাবে ছড়িয়ে পড়েছিল। এখন আমরা জানবো কোরআন এবং কাবা। তাহলে কোরআন হচ্ছে একটি ইসলাম ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ, যেখানে মুসলমান ধর্মাবলম্বীর মানুষেরা বিশ্বাস করেন যে আল্লাহ স্বর্গীয় দূত জিব্রাইলের মাধ্যমে হজরত মোহাম্মদকে অনেক নির্দেশ পাঠিয়েছে, যেটাকে ওহী বলা হচ্ছে এবং এইসব নির্দেশ পবিত্র সংকলন কোরআন নামে পরিচিত। এছাড়া দেখো হজরত মোহাম্মদের যেটা উপদেশগুলি আছে সেটা সংকলনটাকে হাদিস বলা হয়।
এখন আমরা একটি মক্কা নিয়ে জানবো, যে মক্কায় রয়েছে একটি মসজিদ ই হারাম। এটি হচ্ছে একটা মসজিদ, এবং এই মসজিদের মাঝখানে কাবা নামে একটি পবিত্র ভবন আছে, এবং এরই আরেক নাম হচ্ছে বাইতুল্লাহ। এবং এই ভবনের এক কোণে কালো রঙের একটি ছোট পাথর রয়েছে, যাকে বলা হচ্ছে হাজার উল আসওয়াদ। এবং কাবার দিকে মুখ করে দেখা যাচ্ছে নামাজ পড়া হয়। তাহলে যেদিকে রয়েছে কাবা, ঠিক সেই দিকে দেখা যাচ্ছে যে এই ধর্মের মানুষরা মুখ করে কি করেন, নামাজ পড়ে। ইসলাম ধর্ম প্রচার হওয়ার আগে থেকে আরবদের তীর্থক্ষেত্র ছিল কাবা শরীফ। তাহলে ইসলাম ধর্ম প্রচারিত হওয়া আগের থেকে আরবদের তীর্থক্ষেত্র ছিল কাবা শরীফ। পরবর্তীকালে কাবা শরীফে ইসলামের তীর্থস্থান হয়ে ওঠে। তাহলে এটা আগে দেখা গেছিল আরবদের তীর্থক্ষেত্র ছিল, এবং পরবর্তীকালে ইসলামদের তীর্থক্ষেত্র হয়ে ওঠে। এখন আমরা জাকাত নামে জিনিস জানবো। এটা সম্ভবত কর, যে আর্থিক সংগতি সম্পন্ন মুসলমানদের আয় শতকরা 2.5 ভাগ মানে যারা হচ্ছে অসহায় মানুষ তাদেরকে দান করার জন্য জাকাত দেয়া হতো। এটা একটা কর, এবং এখানে মুসলমানদের 5টি অবশ্য কর্তব্য মধ্যে ছিল একটি। তাহলে ইসলামদের তো বিভিন্ন ধরনের কানুন রয়েছে, নিয়ম রয়েছে, কর্তব্য, তার মধ্যে জাকাত করও হচ্ছে, মানে এটা দিতে হয়, এটা হচ্ছে তাদের নিয়ম। প্রত্যেক মুসলিম দেখা যায় যে দিনে 5 বার নামাজ পড়া এবং রমজানে রোজা রাখা, এবং সম্ভব হলে জীবনে একবার মক্কায় তীর্থ যাওয়ার যেটা নির্দেশ, অর্থাৎ হজ যাত্রা, সেটা দেওয়া হয়। তো এই সময় দেখবে যে খলিফা, যে শব্দটা আমরা বারবার পাবো, যে খলিফা, খলিফা এটা হচ্ছে একটি আরবি শব্দ, এবং এটার মানে হচ্ছে প্রতিনিধি। এবং এটি ছিল মোহাম্মদের উত্তরাধিকারী সূত্রে শাসকদের উপাধি। যেখানে আমরা দেখতে পাই 4 জন ধর্মপ্রাণ খলিফা। প্রথম খলিফা ছিলেন আবু বকর, তারপরে দ্বিতীয় হচ্ছে হজরত উমর, তৃতীয় হচ্ছে হজরত ওসমান, আর চতুর্থ হচ্ছে হজরত আলী। এই খলিফারা সকলেই ধর্মপ্রাণ হওয়ায় খোলাফায়ে রেশিদিন নামে পরিচিত। এবার খলিফারাই ছিলেন ইসলামীয় জগতের রাজনৈতিক এবং ধর্মীয় নেতা, এবং যেসব অঞ্চল ইসলাম ধর্মের ক্ষমতা ছড়িয়ে পড়েছে সেগুলি হলো দার উল ইসলাম, এবং খলিফা এই পুরো দারুল ইসলামের প্রধান নেতা, তাই তার অধিকার করা অঞ্চল খিলাফত নামে পরিচিত। এখানে দেখবে যে দুটো, একটা দেখবে সুন্নি, একটা হচ্ছে সুন্নি, আর একটা হচ্ছে শিয়া। এই দুটো হচ্ছে মানে মুসলিমদের দুটো সম্প্রদায়, কেউ বলে যে তারা শিয়া, কেউ বলে সুন্নি। তাহলে শিয়া এবং সুন্নি দেখবে যখন আমরা মধ্যযুগের ভারতের ইতিহাস যখন পড়বো, তখন দেখবে এই মানে এই ধর্মগুলিটা পাবো। এটা মানে মুসলিমদের, ইসলামদেরই দেখা গেছে যে দুটো ভাগ রয়েছে, একটা হচ্ছে সুন্নি সম্প্রদায়, আর একটা হচ্ছে শিয়া সম্প্রদায়। এখন আমরা দেখব যে সংঘাতের যুগ যেটা হয়েছিল 1000 থেকে 1200 খ্রিস্টাব্দের মধ্যে, যেখানে দেখা যাচ্ছে যে মধ্য এশিয়ায় তুর্কি উপজাতিদের ক্রমাগত অনুপ্রবেশ, তুর্কি সৈন্যদের ভাড়াটে চরিত্র যারা প্রায় আনুগত্যর পরিবর্তন করত, এছাড়া বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বিভিন্ন অঞ্চলের মধ্যকার যে কলহ, যে সংঘর্ষ হতো, যার জন্য একটা অশান্ত পরিবেশ সৃষ্টি হয়েছিল, যার জন্য এই যুগকে সংঘাতের যুগ বলা হয়। এবং এ সময় শেষ দিকে দেখা যাচ্ছে যে উত্তর ভারতে তুর্কি ধারাবাহিকতা অনুপ্রবেশ ঘটে। তো আরবরা দেখা গেছে যে ভারতের ধনসম্পদের প্রতি আকৃষ্ট ছিল, কারণ আরব বণিক এবং নাবিকরা তাদের ভ্রমণে ভারতীয় বিশাল ধনসম্পদের কথা প্রচার করেছে। ভারতকে বলা হতো সোনার চিড়িয়া, এটা বলা হতো। এখন আমরা মোহাম্মদ বিন কাসিম সম্পর্কে জানবো, যিনি 712 খ্রিস্টাব্দে দেখা গেছে যে ভারতে এসেছিলেন। তো বণিক এবং নাবিকরা তাদের ভ্রমণে লেখা ভারতীয় ভূখণ্ডর বিশাল ধনসম্পদের কথা গর্ব করত। তো আরব ব্যবসায়ী এবং পর্যটকরা খ্রিস্টীয় 7ম এবং 8ম শতকে ভারতে এসেছিলেন। আনুমানিক 712 খ্রিস্টাব্দে উমিয়া খিলাফতের সেনাপতি মোহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে আরবরা উত্তর পশ্চিম অঞ্চলের সিন্ধু দিয়ে ভারত আক্রমণ করে। তো সিন্ধু আক্রমণের মূল কারণ, যে আরবরা কেন সিন্ধু আক্রমণ করলো। তো সিংহলের রাজা ছিল ইরাকের শাসনকর্তা। অল হিজাজের উদ্দেশ্য ছিল কিছু উপকঠন কয়েকটি জাহাজে পাঠানো। তাহলে ইরাকের যে শাসনকর্তা ছিল অল হিজাজ, তার উদ্দেশ্য ছিল কিছু উপকঠন জাহাজে পাঠানো। কাকে পাঠানো? সিংহলের রাজাকে। এবার সেইগুলি যখন দেখা যাচ্ছে যে দেবল অর্থাৎ করাচি বন্দরের কাছে সিন্ধু যেটা জলদস্যুরা লুণ্ঠন করে নেয়, এবং এই লুণ্ঠনের কথা শুনে ইরাকের শাসনকর্তারা দেখা গেছে যে ক্ষুব্ধ হয়, এবং তিনি দেখা যায় যে সিন্ধুরাজ দাহিরকে এক চরমপত্র পাঠিয়ে ক্ষতিপূরণের দাবি করে। এবং তখন দেখা যায় যে সিন্ধুরাজ দাহির লুণ্ঠনের দায় অস্বীকার করে এবং ক্ষতিপূরণের দাবি নাকচ করে, এবং এতে ক্ষুব্ধ হয়ে দেখা যাচ্ছে যে অল হিজাজ যেটা সিন্ধু দেশ অভিযান শুরু করার নির্দেশ দেয়।
তাহলে এটা কি হয়েছিল, যে ইরাকের শাসনকর্তা ছিল অল হিজাজ। তিনি দেখা গেছিল কিছুগুলো উপকঠন মানে উপহার নিয়ে সিংহলের রাজাকে দেখা গেছিল যে কিছু জিনিস দিয়ে পাঠাচ্ছিল জাহাজে করে। এবার রাস্তায় দেখা গেছিল যে করাচি বন্দরের কাছে দেবল, এরা হচ্ছে জলদস্যু, তারা কি করছে যে সে যা যা উপকরণ ছিল সেগুলো লুণ্ঠন করে নিচ্ছে। এবং তখন দেখা যাচ্ছে যে ইরাকের শাসনকর্তা অলিজার তিনি বললেন যে সে সময় সিন্ধুতে শাসক ছিলেন দাহির, তাহলে দাহিরকে বললো যে সেই লুণ্ঠন যেটা হয়েছে তাহলে সেটা মানে সেটা নিয়ে মানে সেটার ব্যবস্থা করতে, বিচার করতে। এবং তখন দেখা যাচ্ছে যে দাহির সেরকম কোনো সেটাতে কর্ণপাত না করায় দেখা যাচ্ছে, এবং ক্ষতিপূরণের যেটা ক্ষতিপূরণ হয়েছে, তাদের যেটা ক্ষতি হয়েছে সেটা পূরণ যাতে করুক, তো সেটা যেহেতু তারা কোনো কিছু না উত্তর দেয়, তখন দেখা যাচ্ছে অলিজাজ সিন্ধুতে অভিযান করার নির্দেশ দেয়। তো এখন আমরা দেখবো যে ইরাকের শাসনকর্তা অল হিজাজ তার ভাইপো এবং জামাই মোহাম্মদ বিন কাসিমের অধীনে দেখা যাচ্ছে একটি সেনাবাহিনী পাঠায় এবং 712 খ্রিস্টাব্দে সিন্ধুতে পৌঁছায় এবং সমুদ্র উপকূলে অবস্থিত দেবল অধিকার করে এবং রাবার দুর্গে রাজা দাহিরের বিরুদ্ধে এক চূড়ান্ত বিজয় লাভ করে। এবং পরবর্তীকালে দেখো অলর, ব্রাহ্মবাদ, মুলতান এসব অঞ্চল দখল করেছিল। তাহলে আক্রমণকারী আরবরা বিপুল সংখ্যক পলাতন সৈন্যকেও হত্যা করেছিল। তাহলে যারা দেখা গেছিল যে সিন্ধু আক্রমণ করেছিল, এবং এখানে দেখা যাবে যে একটি কর, জিজিয়া যে করটা, সেটাও দেখা যাচ্ছে যে লাগু করে দেওয়া হচ্ছে, যেটা অমুসলিমদেরকে দিতে হতো। তো এই সামরিক বিজয়ের কথা আমরা চাচনামাতে পাই, যেটি বিন কাসিমের একটি পুরনো আরবি ইতিহাস, যেটা 1300 শতাব্দীর শুরু দিকে একটি ফার্সি অনুবাদ ছিল এবং তার শাসনকাল 2 বছর স্থায়ী হয়েছিল। তবুও দেখা গেছিল যে সিন্ধুর অর্থনৈতিক জীবনে ব্যাপকভাবে এর প্রভাব পড়েছিল। বিপুল সংখ্যক মানুষ এবং বণিক সিন্ধু থেকে পালিয়ে গিয়েছিল এবং আরব সিন্ধুতে স্থায়ীভাবে বসবাস শুরু করে এবং দীর্ঘ সময় ধরে সেখানে আরবদের প্রভাব বিস্তার হয়। যেখানে দেখো যে আরব শক্তি সিন্ধু প্রদেশ, মুলতান, উত্তর পশ্চিম ভারতের কিছু অঞ্চল দখল করে এবং বিন কাসিম মৃত্যুর পর দেখা যায় তারা ধীরে ধীরে ওই অঞ্চল থেকে সরে যেতে থাকে। আরবরা যারা ছিল, বণিকরা ছিল, নবম শতকের শেষ দিকে ভারতে অভিযান বন্ধ করে দেয়। তাহলে এরপর দেখা যাচ্ছে যে ভারতে তাহলে আরবরা প্রথমে এসেছিল, এবার আরবরা আসা বন্ধ হচ্ছে এবং তুর্কিদের আসা এরপর শুরু হবে। তো সিন্ধু বিজয়ের পর 300 বছরের মধ্যে আরবরা সিন্ধু প্রদেশ শাসন করেছিল। এবার আরবদের পর দেখা যাচ্ছে আরেক মুসলিম শক্তি যারা হচ্ছে তুর্কি, তারা দেখেছিল ভারতের সম্পদের টানে ভারতে এসেছিল। খ্রিস্টীয় একাদশ এবং দ্বাদশ শতকে গজনী সুলতান মাহমুদ মূলত ভারতের সম্পদ লুট করতে এসেছিল। আর ঘুরে শাসক যে দেখা গেছে মোহাম্মদ ঘুরি, তিনি দেখা গেছিল ভারতে তাদের যাতে একটা সাম্রাজ্য বিস্তারে সেই উদ্দেশ্যে এসেছিল। তো তুর্কি শাসক দেখা যাচ্ছে ভারতীয় উপমহাদেশে আসে, যদিও এদের উদ্দেশ্য এক ছিল না। যেখানে গজনীর মামুদ তিনি দেখা গেছিল মূলত 17 বার আক্রমণ করেছিল, 1000 থেকে 1027 খ্রিস্টাব্দ পর্যন্ত এসেছিল এবং সে সময় দেখা যাচ্ছে যে ভারতের মানে রাজপুত শক্তি শাসন করছিল। এবার গজনী যেটা মামুদ ভারতের বিজয় মানে ভারতে যে অভিযান করলো এতবার ধরে, তো কেন করলো? প্রথমত ছিল যে ভারতের সম্পদ লুট করা এবং তার রাজধানীর সে গজনীতে দেখা যাচ্ছে সেটা মানে সে যা কিছু সম্পদ লুট করে সেই জায়গাটাকে ভালো করে সাজানো, এবং এটাই করেছিল বাস্তব। এবং ভারত থেকে লুণ্ঠিত এই সম্পদের সাহায্যে মধ্য এশিয়ায় দেখা যাচ্ছে তাদের শত্রুদের বিরুদ্ধে সংগ্রাম চালাতে। এছাড়া দেখা গেছে যে ইসলাম প্রচার করা মানে তাদের ধর্মটার প্রচার করা এবং হিন্দু মন্দিরগুলো ধ্বংস করা, যার জন্য সুলতান মাহমুদকে যেটা বলা হয় সিকান বা মূর্তি নাশক বলা হয়েছে। এবং তিনি দেখা গেছিল যে আক্রমণটা মানে এমন করতো যাতে ভারতীয় শাসকদের পুনরায় সংগঠিত হওয়ার তারা সুযোগ দিত না। এছাড়া দেখা গেছে যে তিনি যে মোট 17 বার ভারতে আক্রমণ করেছে, তো সে সময় দেখা গেছে যে তিনি সবসময় উত্তপ্ত গ্রীষ্মকালে ভারত আক্রমণ করে। বর্ষা শুরু হওয়ার আগেই তিনি দেখা গেছে গজনি ফিরে যেতেন, সম্ভবত পাঞ্জাব নদীর প্লাবন এড়ানোর জন্য সেনাবাহিনী যাতে আটকে না পড়ে তার জন্য তিনি গ্রীষ্মকালে মূলত আসতেন। তো 1000 খ্রিস্টাব্দে যেমন এসেছিল ধরো, সেখানে দেখা যাচ্ছে যে ওয়াই-হিন্দের যুদ্ধ, যেখানে হিন্দু শাহী শাসক জয়পালকে পরাজিত করে এবং পরাজয়ের অপমান সহ্য করতে না পেরে জয়পাল দেখা যাচ্ছে যে চিতার আগুনে নিজের জীবন উৎসর্গ করেছিলেন। তারপরে ধরো 1004 থেকে 6 যেখানে গজনী মাহমুদ মুলতানের শাসকদের আক্রমণ করে, তারপরে এরকম ভাবে 1008 যেখানে দেখা যায় পেশোয়ার কাছে গজনীর মাহমুদ আনন্দ পাল যেটা জয়পালের পুত্র, তার মধ্যে ওয়াই-হিন্দের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল। এবং মোহাম্মদ বিনে যেটা এই যে সাফল্যতা বারবার যে ধরো জয়ী হচ্ছে, এটার কারণ ছিল একটা ছিল অশ্বারোহী বাহিনী যেটা খুবই দ্রুততম ছিল। সে তুলনায় ভারতীয়দের সৈন্যরা ছিল ধীরগতি সম্পন্ন এবং হাতি নির্ভর। এখানে যেমন ঘোড়া, এখানে কিন্তু হাতি। আবার ভারতে প্রবেশের পথ তৈরি করতে তিনি দেখা গেছিল পাঞ্জাব দখল করে নেয়। তারপরে দেখো যে 1014-তে দেখা গেছিল মামুদ তিনি থানেশ্বর দখল করেছিল, মথুরা মন্দির পুড়িয়ে দিয়েছিল
আবার 1018 দেখা যায় যে তিনি চান্দেল রাজ বিদ্যাধরকে পরাজিত করে এবং কনৌজ লুট করে। এবং একই বছরে দেখা যায় আরো দুই শাসক, একটা ছিল হিন্দু হিন্দু শাহী তিনোচল পাল এবং তার পুত্র ভীম পালকে পরাজিত এবং হত্যা করে। তারপরে যেটা হচ্ছে 1025-এ, যেখানে দেখা যায় সোমনাথের মন্দির লুট করে। এবং এক ভয়াবহ সংগ্রামের পর মামুদ কি করেছিল, শহরটিকে দখল করেছিল, যেখানে কাথিয়া বা সৌরাষ্ট্র শিবের প্রতি উৎসর্গ সোমনাথ মন্দির লুট করে এবং সেখানে দেখা গেছিল যে 50,000-এরও বেশি রক্ষী প্রাণ হারায়। মামুদ যখন জানতে পারে যে গুজরাটের চালুক্য শাসক প্রথম ভীম তাকে প্রতিহত করার প্রস্তুতি সম্পন্ন করছে, তখন তিনি মাত্র 15 দিনের মাথায় সোমনাথ ত্যাগ করে এবং এই প্রথম ভীমেই পরবর্তীকালে সোমনাথ মন্দিরের মেরামত করেছিল। এবং পরে যেটা 1026, এ সময় দেখা যায় তিনি আবার ফিরে আসেন এবং তার মানে বিরুদ্ধে ষড়যন্ত্র করার উপরে দেখা যাচ্ছে জারদের শাস্তি দেয়। তাহলে এভাবে দেখা গিয়েছিল যে তিনি মোট 17 বার সুলতান মাহমুদ তিনি ভারত আক্রমণ করেছিল। তাহলে তার সাথে দেখা গেছিল বিভিন্ন ব্যক্তি এসেছিল, যেমন হচ্ছে যে আলবিরুনি, ফেরদৌসি আর একটা হচ্ছে উদ্ভিদ, যেখানে মধ্য এশিয়ার পণ্ডিত ছিলেন তিনি। আর আলবিরুনির লেখা একটি গ্রন্থ হচ্ছে কিতাব উল হিন্দ। নেক্সট হচ্ছে ফেরদৌসি, যিনি পারস্যের কবি ছিলেন, যাকে প্রাচ্যের হুমায়ুনও বলা হয়, তিনি শাহনামা লিখেছেন। এছাড়া রয়েছে উদ্ভিদ, যিনি গজনী মাহমুদের দরবারি ঐতিহাসিক ছিলেন, কিতাব উল ইয়ামিনী এই গ্রন্থটি লিখেছেন। এরপরে দেখা যায় যে 1030 খ্রিস্টাব্দে মামুদ মৃত্যু হয় এবং তার মৃত্যুর পর সেলজুক সাম্রাজ্য নামে একটি শক্তিশালী সাম্রাজ্যের উদ্ভব হয় এবং গাজনবী সাম্রাজ্য তখন গজনি এবং পাঞ্জাবের মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়ে। এবং রাজপুতানায় যেটা লুণ্ঠনের অভিযান, সেটা কিন্তু তারা অব্যাহত রেখেছে, মানে বারবার আসতো, লুট করে তারা চলে যেত, এটাই তাদের কাজ ছিল। এই যুগে সুফি নামে পরিচিত মুসলিম ধর্ম প্রচারকদের আবির্ভাব ঘটে এবং তারা সকলের কাছে দেখা গেছে যে প্রেম এবং মানবতার বাণী প্রচার করে এবং হিন্দু এবং মুসলিম উভয়ের কাছে কি হয়েছিল, ব্যাপকভাবে সেটা গ্রহণীয়তা হয়েছিল। এখন আমরা সুলতান মাহমুদের নিয়ে তো জানলাম, তিনি মূলত ভারতের সম্পদ লুট করে, কিন্তু তিনি যেখানে থাকতেন গাজনিকে খুব ভালোভাবে সাজিয়েছিলেন। এরপর রয়েছে যে ঘুরি রাজবংশ, যেখানে আমরা মোহাম্মদ ঘুরি সম্পর্কে জানবো। ভারতে ইসলামী সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা হচ্ছেন মোহাম্মদ ঘুরি। তার পুরো নাম হচ্ছে এটা ময়ূর উদ্দিন মোহাম্মদ বিন সাম। তো গজনীর মাহমুদের মতো না হয়ে দেখা যায় যে মোহাম্মদ ঘুরি ভারতের সম্পদ, শুধু কেবল সম্পদ লুট না, একটি স্থায়ী সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে বেশি আগ্রহী ছিল এবং তার অভিযানগুলো সুসংগঠিত ছিল। এবং তখন তিনি কোনো অঞ্চল জয় করতেন, তখন মানে তার একটা পলিসি ছিল, তার একটি নীতি ছিল যে যখন তিনি কোনো একটা অঞ্চল ধরো জয় করলো, জয় করার পর তার অনুপস্থিতিতে সেখানে শাসন করার জন্য একজন সেনাপতি রেখে যেত। এবং এটা আমরা পরবর্তী সময় আবার দেখতে পাবো, যখন দেখবে এভাবে তো রাজবংশের প্রতিষ্ঠা হচ্ছে। তার আক্রমণের ফলে বিন্ধ্য পর্বতের উত্তর অংশে তুর্কি সালতানাত স্থায়ী হয়েছিল। তাহলে প্রথমে তিনি কোনো একটা রাজ্য জয় করতো এবং তারপর সেখানে কি করতো, তার অনুপস্থিতিতে একজন সেনাপতি রেখে দিয়ে যেত, সে কি করতো, সেই জায়গাটা শাসন করতো। তো মোহাম্মদ যেটা ঘুরি, মাহমুদ ঘুরি, সেটা হচ্ছে যে ইসলামী সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা। তার সময়কাল হচ্ছে 1173 থেকে 1206। ভারতের বিরুদ্ধে দেখা গেছিল মোহাম্মদ ঘুরি অন্তত 7টি প্রধান অভিযান করেছিল এবং বেশিরভাগ ক্ষেত্রেই বিজয় হিসেবে আবির্ভূত হয়েছিল, যেখানে যেমন ধরো মুলতান, তারপরে উচ্চ সিন্ধু বিজয়, যেখানে তিনি ব্যাপকভাবে সফল হয়েছিলেন। তারপরে নেক্সট হচ্ছে ধরো গুজরাট বিজয়, যেখানে দেখা যাচ্ছে যে গুজরাটের চালুক্য শাসক সোলাঙ্কি দ্বিতীয় ভীম দেখা গেছে যে কায়দারা নামক স্থানে যুদ্ধ করে এবং এখানে দেখা যাচ্ছে যে তাকে পরাজিত করেছিল। তাহলে মোহাম্মদ ঘুরি এটি পরাজিত হয়েছিল, কিন্তু পরাজয় মোহাম্মদ ঘুরি নিরুৎসাহী হয়নি, মানে তিনি এটাতে কোনো নিরুৎসাহী হয়নি, বরঞ্চ তিনি কি করেছিলেন, ভারতের বিজয় পথে আরো এগিয়ে যাওয়ার জন্য পাঞ্জাবে একটি উপযুক্ত ঘাঁটি তৈরি করার প্রয়োজনীয়তা বুঝছিল। তারপরে ধরো পাঞ্জাব লাহোর বিজয় রয়েছে, যেখানে 1189 খ্রিস্টাব্দ নাগাদ পেশোয়া, তারপরে 1182-তে সিন্ধু এসব জয় করেছিল। এরপর রয়েছে যে তরাইনের প্রথম যুদ্ধ, যেটা হয়েছিল 1191 খ্রিস্টাব্দে। তো ঘুরে দেখা গেছিল যে পাঞ্জাব দখল এবং গাঙ্গেয় দোয়াবে অগ্রসর হওয়ার প্রচেষ্টায় তাকে রাজপুত শাসক পৃথ্বীরাজ চৌহানের সাথে সরাসরি সংঘর্ষে লিপ্ত হয় এবং তিনি ইতিমধ্যে দেখা গেছিল যে রাজপুতানার অনেক ছোট ছোট রাজ্য দখল করেছিল এবং দিল্লি অধিকার করেছিল এবং পাঞ্জাব এবং গঙ্গা উপত্যকায় দেখা যাচ্ছে যে তার নিয়ন্ত্রণ বিস্তার করেছিল। এবং এই যে যুদ্ধটা যেটা হয়েছিল তরাইনের প্রথম যুদ্ধ, এখানে পৃথ্বীরাজ চৌহান দ্বিতীয় জয়ী হয়েছিল এবং মোহাম্মদ ঘুরি তিনি কিন্তু পরাজিত হয়েছিল। তো তরাইন এটা বর্তমানে যেটা হচ্ছে হরিয়ানা, সেখানে রয়েছে। তো প্রথম যুদ্ধ দেখা যাচ্ছে যে ঘুরির সেনাপতি বিধ্বস্ত হয়েছিল এবং তিনি অল্পর জন্য মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছিলেন এবং পৃথ্বীরাজ দেখা গেছিল যে ভাটিন্ডা জয় করেন, কিন্তু তিনি সেখানে দেখা গেছে কার্যতভাবে সেনা মরামত করার কোনো চেষ্টা করেননি। তাহলে এখানে দেখা গেছিল যে মোহাম্মদ ঘুরি পরাজিত তো হলো,
কিন্তু দেখা গেছে যে পৃথ্বীরাজ যেটা রয়েছে তিনি ভাতিন্দা জয় করেন, কিন্তু সেখানে কার্যকরভাবে সেনা মোতায়েন করার কোনো চেষ্টা করেননি। এবং এইটি ঘুরিকে আর তার বাহিনীকে দেখা গেছে পুনরায় সংগঠিত করার এবং ভারতের পুনরায় অগ্রসর হওয়ার প্রস্তুতি নিয়েছিল। তাহলে যদি দেখা যেত পৃথ্বীরাজ চৌহান তৃতীয় যদি দেখা যেত ভালোভাবে আরো পরিকল্পনা করতো, আরো ভালোভাবে যদি নিজের সাম্রাজ্যটাকে সুদৃঢ় করতে পারতো, তাহলে হয়তো অন্যরকম ইতিহাস হতো। কিন্তু দেখা যাচ্ছে যে শেষ পর্যন্ত এরপর রয়েছে তরাইনের দ্বিতীয় যুদ্ধ, যেটা হয়েছিল 1193 খ্রিস্টাব্দে। তো পৃথ্বীরাজ চৌহান দেখা যায় পরাজিত হয় এবং ঘুরি সফল হিসাবে দেখা গেছে আবির্ভূত হয়। ভারতীয় বাহিনীর সংখ্যা বেশি থাকলেও ঘুরির অধীনে দেখা যাচ্ছে তুর্কি বাহিনী দ্রুতগামী অশ্বরোহী বাহিনীর সাহায্যে সংগঠিত হয়েছিল। এবং এ সময় দেখা যাচ্ছে যে তুর্কি অশ্বরোহী বাহিনী দুটি উন্নত প্রযুক্তি ব্যবহার করেছিল। একটা হচ্ছে ঘোড়ার নালের ব্যবহার, যা ঘোড়াদের দীর্ঘায়ু দান করতো এবং ঘোর রক্ষা করতো। আরেকটা হচ্ছে লোহার যেটা রিকাবের ব্যবহার, যেখানে ঘোড়সওয়ারদের শক্তিশালী নিয়ন্ত্রণ এবং যুদ্ধে আরো ভালোভাবে আঘাত করার ক্ষমতা প্রদান করত। তো বিপুল সংখ্যক ভারতীয় সৈন্য নিহত হয় এবং পৃথ্বীরাজ দেখা যায় পালিয়ে যায়, কিন্তু দেখা যায় যে সরস্বতী নদীর কাছে ধরা পড়ে। তাহলে এই যে তরাইনে যেটা দ্বিতীয় যুদ্ধ হয়েছিল, সেখানে দেখা গেছিল পৃথ্বীরাজ দ্বিতীয় দেখা যাচ্ছে পরাজিত হচ্ছে এবং দেখা যাচ্ছে মোহাম্মদ ঘুরি তিনি দেখা যাচ্ছে জয়ী হচ্ছে। তাহলে মোহাম্মদ ঘুরি দেখা যাচ্ছে জয়ী হচ্ছে। এবং তারপরে দেখা যায় যে পৃথ্বীরাজ তখন পালিয়ে যায় এবং সরস্বতী নদীর কাছে দেখা যাচ্ছে ধরা পড়ে এবং তাকে কিছু সময়ের জন্য আজমিরে শাসন করার অনুমতি দেওয়া হয়েছিল এবং পরে দেখা গেছিল তাকে কিন্তু হত্যা করে দেওয়া হয়েছিল। তো সে সময় দেখা গেছিল যে মুদ্রা যেটা মানে মোহাম্মদ ঘুরি তার শাসনকালে দেখা যাচ্ছে মুদ্রার একদিকে পৃথ্বীরাজ দেব এবং অন্যদিকে শ্রী মোহাম্মদ শাম এই কথাটি খোদাই ছিল। তবে শীঘ্রই ষড়যন্ত্রের অভিযোগে পৃথ্বীরাজকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। তাহলে এরপর দেখা যাবে যে পৃথ্বীরাজ চৌহানকে কিন্তু মেরে দেওয়া হয়েছিল ষড়যন্ত্র ভাবে। এবার আমরা দেখব যে এখন আমরা দেখব যে ভারত অভিযানে তুর্কিদের বিজয় এবং বিস্তার, যেখানে দেখা যায় দিল্লি এবং আজমির দখল। তারপরে আছে চাঁদওয়ারের যুদ্ধ, যেটা হয়েছিল 1194-তে। ঘুরি দেখা গেছিল গড়বাল বংশের পৌণ শাসক জয়চন্দ্রকে পরাজিত করেছিল। যে জয়চন্দ্রের সাথে পৃথ্বীরাজ চৌহান তৃতীয়র কিন্তু সম্পর্ক ভালো ছিল না, যার ফলে দেখা গেছিল যে জয়চাঁদ মোহাম্মদ ঘুরিকে কিন্তু বিভিন্নভাবে সাহায্য করেছিল, কিন্তু পরবর্তীকালে দেখো যে জয়চন্দের সাথেই দেখা যাচ্ছে মোহাম্মদ ঘুরি যুদ্ধ হচ্ছে এবং জয়চন্দ পরাজিত হচ্ছে। এভাবে দেখা যাচ্ছে যে তরাইন এবং চাঁদওয়ারের যুদ্ধে উত্তর ভারতে তুর্কি শাসনের ভিত্তি স্থাপিত হয় এবং এই আক্রমণের পর দেখা যায় কুতুবউদ্দিন আইবক মোহাম্মদ ঘুরির ভাইসরয় অর্থাৎ প্রতিনিধি হিসাবে নিযুক্ত হয়। মানে তাকে ধরো এটার প্রতিনিধি হিসেবে রাখা হয়েছিল, শাসনকর্তা হিসাবে। এরপর দেখা যাচ্ছে যে ঘুরি পশ্চিম সীমান্তে তার অভিযান চালানোর জন্য গজনি ফিরে যায় এবং ভারতের বিষয়াবলিতে তার বিশ্বস্ত কৃতদাস সেনাপতি কুতুবউদ্দিন আইবকের হাতে ছেড়ে দেয় এবং যিনি ভারতের তার বিজয় অভিযান ব্যাহত রেখে দিল। তার রাজ্য জয় করার পরে কি করতো, সে নিজের একজন সেনাপতি সেখানে রেখে দিত, যার ফলে দেখা যাচ্ছে কুতুবউদ্দিন আইবককে এরপর রেখে দিচ্ছে। এখানে দেখো গুজরাট, তারপর বুন্দেলখণ্ড, বাংলা, বিহার এগুলো বিজয় করা 1195 থেকে 1202 খ্রিস্টাব্দ পর্যন্ত। যেখানে দেখা যাচ্ছে যে গুজরাটের সোলাঙ্কি রাজা দ্বিতীয় ভীমকে আক্রমণ করেছিল এবং যিনি আগে আইবককে পরাজিত করেছিলেন। বাংলায় যেটা ধরো তুর্কি আক্রমণ সেটা কখন হয়েছিল, সে সময় দেখা গেছিল বাংলায় মূলত সেন বংশের শাসনকার্য চলছিল। তো বখতিয়ার খলজি, তার পুরো নাম হচ্ছে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি। দেখা গেছিল যে মোহাম্মদ ঘুরির সেনাপতি বখতিয়ার খলজি মাত্র 18 জন অশ্বারোহী নিয়ে বাংলার সেন রাজা লক্ষণ সেনকে পরাজিত করে এবং নদিয়া এবং গৌড় দখল করে এবং বাংলায় কি করে তুর্কি শাসন সূচনা করেছিল। তাহলে এই যে সংখ্যাটা ধরো এত কম সংখ্যা, তাহলে এটা আদৌ সই ছিল না হয়নি, মানে সংখ্যাটা এত কম ছিল, তাহলে এটা অনেকে অতিরঞ্জিত বলে মনে করে, কারণ ধরো 18 জন মাত্র অশ্বারোহী বাহিনী। তো তুর্কি আক্রমণের প্রতিশোধ করতে দেখা গেছিল লক্ষণ সেন রাজমহল পাহাড়ের উত্তর দিকে সেনা মোতায়েন করেছিল, কিন্তু সেই পরিচিত পথ বাদ দিয়ে দেখা যাচ্ছে চতুর তুর্কিরা ছোট ছোট দলে বিভক্ত হয়ে যায় এবং তারা সীমান্ত অঞ্চলে দুর্গম জঙ্গলের মধ্য দিয়ে বাংলায় আসে এবং অরক্ষিত রাজধানী, মানে সে সময় ধরো যে ধরো সেনাগুলো পাঠিয়ে দিয়েছিল সে পথ দিয়ে না এসে অন্য পথ দিয়ে এসেছিল। এবার সে সময় দেখা যাচ্ছে রাজধানীটা সেরকম ভাবে সংরক্ষিত মানে সুরক্ষিত ছিল না, কারণ ধরো সেনাবাহিনীরা অন্য রাস্তায় ছিল, যার ফলে দেখা যাচ্ছে তুর্কি সেনারা ঢুকে যাচ্ছে এবং লক্ষণ সেন সে সময় তো অনেক তার বয়স হয়ে গেছিল, তখন দেখা যাচ্ছে পূর্ববঙ্গে পালিয়ে যেতে বাধ্য হয়। তো মোহাম্মদ যেটা বখতিয়ার খলজি
তিনি 1197 খ্রিস্টাব্দে বাংলা এবং 1202 খ্রিস্টাব্দে বাংলা জয় করেছিল। তাহলে এটা 1197 বিহার এবং 1202 দেখা গেছিল বাংলা জয় করেছিল এবং নালন্দা এবং বিক্রমশিলা যে বিশ্ববিদ্যালয় সেটা ধ্বংস করেছিল এবং খলজি বিভাগ বাংলা এবং বিহারের শাসক হয়েছিল। এই যে নালন্দা এবং বিক্রমশিলা যে ধ্বংস করেছিল এখানে বহু পুঁথি ছিল, এগুলো যদি না জ্বালিয়ে দিত তাহলে কিন্তু আরো অনেক ইতিহাস আমরা জানতে পারতাম, প্রাচীন ভারত সম্পর্কে আরো অনেক তথ্য আমরা জানতে পারতাম। এখানে যেটা বেদে যেটা মনুস্ক্রিপ্ট রয়েছে হ্যান্ড রিটেন সেটাও কিন্তু এখানে সংরক্ষিত ছিল, কিন্তু এই আগুনে দেখা গেছিল বহুদিন এই আগুন জ্বলেছিল এবং সমস্ত কিছু ছারখার হয়ে গেছিল। তো মিনহাজুস সিরাজের তাবাকিন নাসিরি থেকে বখতিয়ার খলজির এই বাংলা বিজয়ের বিবরণ রয়েছে, যেটা আমরা এখন পড়লাম, তো সেটা আমরা তাবাকিন নাসিরি এই গ্রন্থ থেকে পাই। এই সময় দেখো যে খোকরদের বিদ্রোহ হচ্ছিল 1205-এ, যেখানে দেখা গেছিল খোকরদের বিদ্রোহ দমন করতে ঘুরি আবার ভারতে আসে এবং 1206 খ্রিস্টাব্দে গজনিতে ফেরার পথে ঝিলামের কাছে দেখা গেছিল, যেটা পাকিস্তানে রয়েছে, সেখানে আততীয়দের কাছে, অর্থাৎ অনেকে বলে সেটা হয়তো খোকরা উপজাতিদের হাতে দেখা যাচ্ছে নিহত হয়। তাহলে এভাবে দেখা গেছে যে মোহাম্মদ ঘুরি মারা যাচ্ছে। এবার মোহাম্মদ ঘুরি যখন মারা গেল তখন দেখা যাচ্ছে 1206, তখন দেখা যাচ্ছে যে তার জয় করা অঞ্চলগুলি 4 জনের অনুচরের মধ্যে ভাগ করে দেয়, যেখানে মোহাম্মদ ঘুরি ভারতে তাহলে 4 জন অনুচরের মধ্যে ভাগ করে দিয়েছিল। তো এখানে মোহাম্মদ ঘুরির একটি মুদ্রা আছে, সেটা একটু দেখবো। যে মোহাম্মদ ঘুরি ভারতে যে স্বর্ণ মুদ্রার প্রচলন করেছিল তার একদিকে ছিল হিন্দু দেবী লক্ষ্মী ছবি এবং অন্য দিকে পিঠ করে, মানে তার ঠিক অপোজিটে রয়েছে, তার নাম খোদাই করা ছিল। তো মুলতান এবং উজ্জয়ের মাধ্যমে মোহাম্মদ ঘুরি ভারতের দখলের চেষ্টা সূচনা করেছিল, কিন্তু দেখা যাচ্ছে যে 1191 খ্রিস্টাব্দে তরাইনের প্রথম যুদ্ধে তৃতীয় পৃথিবীরাজের কাছে পরাজিত এবং আহত হয়ে দেশে ফিরে যায় এবং 1192-তে তরাইনের দ্বিতীয় যুদ্ধ হয় এবং তৃতীয় পৃথিবীরাজ জাহানকে পরাজিত করে এবং তার বিশ্বস্ত অনুচর কে কে ছিল, একটা ছিল কুতুবুদ্দিন, যাকে মিরাট দিল্লি, রণথম্বর গুজরাট, বুলদেলখন্ড এগুলো অধিকার তাকে মানে দিয়ে দেওয়া হয় দায়িত্ব। মোহাম্মদ ঘুরি যেহেতু তার কোনো পুত্র সন্তান ছিল না, তার জন্য তার মৃত্যুর পর তার অনুগত দাস ভারতে দাস বংশ নামে পরিচিত এবং এরা ভারতে প্রায় 300 বছর, অর্থাৎ দিল্লি যেটা সালতানাত রয়েছে তো সেটা ধরো 300 বছর রয়েছে। দাসদের এতদিন ছিল না, কিন্তু দিল্লিতে যেটা সালতানাত পিরিয়ড রয়েছে সেটা সেটা রয়েছে 300 বছর, যেখানে দেখবে আমরা দাস বংশ পড়বো, তারপরে ধরো খলজি বংশ সম্পর্কে জানবো, সৈয়দ রয়েছে, এই বংশগুলো ধরো রয়েছে, তুগলক বংশ, যেগুলো সম্পর্কে আমরা পরে আরো জানবো। তো তাজউদ্দিন ইলদুজ পেলেন গজনির অধিকার, তাহলে তার 4 জন অনুচর, এবার কার মধ্যে কোনটা ভাগ করা হচ্ছে সেইটা, তাহলে তাজউদ্দিন ইলদুজ তাকে দেওয়া হলো গজনির অধিকার, নাসিরুদ্দিন কুবজা তাকে মুলতান এবং উচ্ছের শাসক হলেন, বখতিয়ার খলজি বাংলার শাসক হলেন এবং লাহোর এবং দিল্লির অধিকার পেলেন কে, কুতুবুদ্দিন আইবক, যিনি দাসবংশ প্রতিষ্ঠা করলেন। তাহলে মোহাম্মদ ঘুরির সাথে সাথে অনেক সুফি সাধক এসেছিলেন, যার মধ্যে রয়েছে খাজা মঈনুদ্দিন চিশতি। তো দিল্লিকে কেন্দ্র করে দেখা যাচ্ছে আইবক সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন। সুলতান হচ্ছে একটা উপাধি, তুর্কি শাসকরা অনেকেই উপাধি ব্যবহার করত। আরবি ভাষায় সুলতান মানে হচ্ছে কর্তৃত্ব, ক্ষমতা, এবং যে অঞ্চলের মধ্যে সুলতানদের কর্তৃত্ব চলতো তাকে বলা হতো সুলতানি বা সুলতানাত। দিল্লিকে কেন্দ্র করে ভারতবর্ষে সুলতানদের ক্ষমতা এবং কর্তৃত্ব বজায় ছিল এবং তারই নামে আমরা দিল্লি যেটা সুলতানি বা সুলতানাত সম্পর্কে জানি। তাহলে এতটা পর্যন্ত আলোচনা হলো। প্রাচীন ভারতের যদি ইতিহাস দেখো, তাহলে প্রাচীন ভারতের ইতিহাস যদি দেখো তাহলে হচ্ছে যে প্রি হিস্ট্রি, তাহলে প্রি হিস্ট্রি থেকে মূলত 1206 পর্যন্ত হচ্ছে প্রাচীন ভারতের ইতিহাস। এবার প্রাচীন ভারতের ইতিহাসের মধ্যে সেখানে 750 থেকে 1206 খ্রিস্টাব্দ পর্যন্ত আমরা এটাকে আদি মধ্যযুগ বলি। এটা প্রাচীন ভারতেরই অংশ, কিন্তু এটাকে আমরা আদি মধ্যযুগ বলি। আর 1206 খ্রিস্টাব্দের পর আমরা, মানে 1206 খ্রিস্টাব্দ পর না, 1206 খ্রিস্টাব্দ থেকে কি হচ্ছে সুলতানি বংশ, যেটা মধ্যযুগের ভারতের ইতিহাস। তাহলে মধ্যযুগের ভারতের ইতিহাস শুরু হচ্ছে। তাহলে প্রাচীন ভারতের ইতিহাস হচ্ছে প্রাগৈতিহাসিক যুগ থেকে 1206 পর্যন্ত। এবার তার মধ্যে 1750 থেকে 1206 আমরা আদি মধ্যযুগ, যেটা আমরা এখন আলোচনা করছি। তাহলে তোমাদের আদি মধ্যযুগে যতগুলো ক্লাস ছিল সেগুলো আলোচনা করা হলো। প্রাচীন ভারতের ইতিহাসে আমি প্রত্যেকটা মানে টপিকের উপর ক্লাস আমি তোমাদের করালাম, প্লেলিস্ট তোমাদের ডেসক্রিপশনে রইবে, দেখে নিও। আর যদি আরো কোনো টপিক যেটা ধরো প্রাচীন ভারতে রয়েছে আর আমার পড়ানো হয়নি, তাহলে সেটা তোমরা কমেন্ট করবে, কমেন্টের মাধ্যমে জানাবে, আমি সেই বিষয়ে তোমাদেরকে ভিডিওতে চেষ্টা করবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং, প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব মাই চ্যানেল।